নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে, কারণ ইস্টবেঙ্গল শিবিরে বেশ কয়েকটা পরিবর্তন হয়েছে। সিনিয়র দলের ফার্স্ট 11-এর গুরুত্বপূর্ণ বেশ কিছু প্লেয়ারকে হঠাৎই বাদ দেওয়া হলো, তার পরিবর্তে নতুন প্লেয়ারদের নিয়ে আসা হলো। হীরা মণ্ডল কিন্তু অবশেষে তার কপাল খুলল, সেগুলো জানাবো। আর ইস্টবেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু মুম্বাই সিটি এফসিকে নিয়ে, তো তোমরা দেখেছিলে মুম্বাই সিটি এফসি তাদের লাস্ট ম্যাচ মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে খেলেছিল। সেখানে বিক্রম প্রতাপকে শুধু একটা রেড কার্ড দেওয়া হয়েছিল, যদিও সেই রেড কার্ডটা কোনোভাবেই রেড কার্ড হয় না তোমাদের জানিয়েছিলাম, এবং কার্ডের রং পরিবর্তন হবে সেটাও তোমাদের জানিয়েছিলাম। তো সেইভাবেই অ্যাপিল করা হয়েছিল মুম্বাইয়ের তরফ থেকে, কার্ডের রং পরিবর্তন হয়ে আজকে কিন্তু বিক্রম প্রতাপ ম্যাচ খেলার জন্য অ্যাভেলেবেল রয়েছে। শুধু মুম্বাইকে 10 জনে করে দেওয়ার কোনো মানেই ছিল না, এবং 10 জনে হয়ে যাওয়ার পর মুম্বাই ভাই অনেক ভালো খেলেছিল, এটুকু বলতে হয়। এবং ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও যে ব্যাপারটা হয়েছিল যে ডিমি তাকে রেড কার্ড দেওয়া হয়েছিল, তাকে একদম মানে কি বলবো, সরাসরি রেড কার্ডই বলা যায় দেওয়া হয়েছিল। এবার সেটাও কিন্তু পুরোপুরি যদি অ্যাপিল ইস্টবেঙ্গল ঠিকঠাকভাবে করতো, সেটাও কিন্তু কার্ডের রং পরিবর্তন হওয়ার অনেকটাই সম্ভাবনা ছিল, যদিও শেষ ম্যাচ আর কিছু করার ছিল না। এবং সেই ম্যাচে যদি ইস্টবেঙ্গল 11 জনে খেলতো অনেক কিছু হতো। যাই হোক, কিছু বলার নেই। এবছরে এই জিনিসটা আবার অন্যরকম হয়েছে যে অ্যাপিল করলেই কার্ডের রং পরিবর্তন হয়ে যাচ্ছে। এর আগে অনেক প্লেয়ারের কার্ডের রং পরিবর্তন হয়েছে। তো এটা একটা নতুন নিয়ম। রেফারিরা প্রয়োজনে মাঠের মধ্যে ভুল করবে, কোনো দল তার ফলে ফলাফল এদিক ওদিক হয়ে যাবে, পরে আবার চেঞ্জ হয়ে যাবে। ভাই সার্কাস তো দারুণ সার্কাস। পরের বছর আরও এরকম বেশ কিছু সার্কাসের নতুন নিয়ম আনুক, আরও ভালো সার্কাস জমবে। যাই হোক, এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, কালকে ইস্টবেঙ্গলের নিয়ম রক্ষার ম্যাচ নিয়ে। নর্থ ইস্টের ঘরের মাঠে বিকেল 5টা থেকে ইস্টবেঙ্গল খেলতে চলেছে। ম্যাচটা কিন্তু শিলংয়ে হবে। এবার এই ম্যাচটার গুরুত্ব ইস্টবেঙ্গলের কাছে রয়েছে, কারণ ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত 23 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 8 নম্বর পজিশনে রয়েছে। অপোজিট দিকে কিন্তু পাঞ্জাব, তারা 23 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 9 নম্বর পজিশনে রয়েছে। পাঞ্জাব লাস্ট ম্যাচ খেলবে, তারা যদি 3টে পয়েন্ট পায়, তারা ভাই ওপরের দিকে চলে যাবে। ইস্টবেঙ্গল আবার সেই 9 নম্বর পজিশনে শেষ করবে। ইস্টবেঙ্গল যদিও 9, 10, 11তেই শেষ করতে ভালোবাসে, কিন্তু ইস্টবেঙ্গল যদি মনে করে যে না, আমরা এবছরে অন্তত 8 নম্বর পজিশনে শেষ করব, তো সেক্ষেত্রে এই ম্যাচটা জিততেই হবে, বা এই ম্যাচ থেকে পয়েন্ট আনতেই হবে। ড্র করলেও হবে না, তো জিততেই হবে এই ম্যাচটা, তা নাহলে ভাই 9 নম্বরে নেমে যাওয়ার অনেক চান্স রয়েছে। তো অবশ্যই এই ম্যাচটার গুরুত্ব থাকবে। কাদের কাছে গুরুত্ব থাকবে? যারা ভাই সুযোগ পায়নি তাদের দিয়ে এই ম্যাচটা খেলানো হবে, কারণ বেশিরভাগ সিনিয়র ফুটবলারকে রেস্ট দেওয়া হয়েছে। ডিমির কাঠ সমস্যার কারণে খেলতে পারছে না, আর ক্লেটনকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে অল্প বিস্তর গেম টাইম দেওয়া হবে। তো সিনিয়র দলের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ডিরেজিস্টার করা হয়েছে। প্রথম প্লেয়ার আনোয়ার আলী, দ্বিতীয় প্লেয়ার জিকসান সিং, তৃতীয় প্লেয়ার রাকিব, এছাড়া সৌভিক চক্রবর্তী, নাওরে মহেশ সিং, আমান সিকে এবং শ্যামল বেসরা, এতজন প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি আজকে ডিরেজিস্টার করিয়েছে, এবং তাদের পরিবর্তক হিসাবে বেশ কিছু প্লেয়ারকে রেজিস্টার করিয়েছে। তার মধ্যে হচ্ছে বিজয় মুর্মু, মোহাম্মদ রসল পি, কৌস্তব দত্ত, অনন্তু এনএস এবং হীরা মণ্ডল। অবশেষে হীরা মণ্ডলকে রেজিস্টার করানো হয়েছে এই ম্যাচটার জন্য, এবং আমি অন্তত চাই ভাই হীরাকে একটু হলেও গেম টাইম দিক, কারণ নর্থ ইস্টে একটা সময় হীরা ছিল, সেখানে ভাই খুব তার খারাপ অবস্থা ছিল, খুবই তার ডাউনফল ছিল। এবং সেই ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে নর্থ ইস্টের বিরুদ্ধে যদি সে মাঠে নেমে যদি সেরা পারফরমেন্স করে, এর থেকে ভালো কিছু হয় না। শেষ মুহূর্তে এসে হীরার কপাল খুলল। যাই হোক, তাকে অন্তত সুযোগ দিক, এবং হীরা অন্তত ভালো পারফরমেন্স এই ম্যাচটাতে তুলে ধরুক। টপ টায়ার লিগে আবারও হীরা ব্যাক করছে, এটা তো খুবই ভালো লাগছে হীরার জন্য ভাই, খুবই ভালো লাগছে। তো হীরাকে অন্তত একটু সুযোগ দিলে হীরা ভালো কিছু করতে পারে। এবং আনোয়ারকে নিয়ে একটুখানি ভাই চিন্তার কারণ রয়েছে, কারণ আনোয়ার তার যেটা সমস্যা তোমাদের জানিয়ে দিয়েছিলাম, যে তার কিন্তু একটুখানি টিআর হয়েছে, তার যথেষ্ট সময় লাগবে। খুব একটা তাকে নিয়ে যে রিস্ক নেওয়া যাবে সেরকমটা নয়। 12 তারিখের ম্যাচে আনোয়ার খেলতে পারবে না, তারপরও অন্তত 2 থেকে 3টে সপ্তাহ তাকে বিশ্রাম নিতে হবে, তারপর রিকভারি। এবং সামনেই সুপার কাপ এসে গেছে, তো সুপার কাপকে ইস্টবেঙ্গলের টার্গেট করা উচিত, সুপার কাপ জেতা উচিত। তো সুপার কাপের আগে
চেষ্টা করতে হবে আনোয়ারকে দ্রুত সুস্থ হওয়ার। যেরকমটা সময় মানে আনোয়ারের উপর দিয়ে যাবে, তো সেই সময় তো আনোয়ার এখন প্র্যাকটিস করতে পারবে না, সেই সময়টা দ্রুত সুস্থ হয়ে যত তাড়াতাড়ি প্র্যাকটিসে ফিরতে পারবে ততই ভালো। তা না হলে সুপার কাপেও সেরা ছন্দে আনোয়ারকে পাওয়া যাবে না, এমনকি সুপার কাপে নাও পাওয়া যেতে পারে। তো যত তাড়াতাড়ি আনোয়ার সুস্থ হবে ততই ভালো। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।